সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বরাবরের মতো নিউ ইয়র্ক স্টুডিও থেকে, এবং বরাবরের মতো আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেমনটি করে থাকি আপনাদের সবার জন্য, আমাদের জন্য, যাতে আমরা সবাই ইনফর্ম থাকি কি হচ্ছে আশেপাশে, আমাদের কী করণীয়। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে মূলত আমি রাজনীতি এড়িয়ে চলি, রাজনীতি এবং মূলত অর্থনীতি এবং আমাদের পারিপার্শ্বিক অবস্থা, ইমিগ্রেশন ইত্যাদি, অনেক সময় স্টক মার্কেট তুলে ধরি। স্টক মার্কেট কিছু হলেও আজকে কথা বলবো। কিন্তু আপনারা একটি জিনিস খেয়াল করে দেখেছেন, লক্ষ্য করলে দেখবেন যে বৈষয়িকভাবে পরিস্থিতি ভালো না। কেন বলছি আমি এটা? আপনি খেয়াল করে দেখবেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইসরায়েল, ইরান, লেবাননে যুদ্ধ চলছে, যার ফলশ্রুতিতে বিশ্বব্যাপী জ্বালানি তেলের প্রভাব পড়েছে, যার ফলে বিভিন্ন দেশে, স্পেশালি এশিয়া এবং আফ্রিকান দেশগুলোতে সংকট দেখা দিয়েছে। এই সংকটটি শুধু তেলের মধ্যে সীমাবদ্ধ থাকলেই ভালো হতো, কিন্তু আপনারা জানেন তেল এবং তেল জাতীয় পণ্যের কারণে অন্যান্য সব জায়গায় এটির প্রভাব পড়ে। যেমন বাংলাদেশ সবচেয়ে বড় রপ্তানি কারক দেশ, সেকেন্ড লার্জেস্ট when it comes to garments। কিন্তু আপনি কিভাবে করবেন যদি আপনার জ্বালানি না থাকে, আপনার ইলেকট্রিসিটি না থাকে? আপনি পরিবহন করবেন কিভাবে, যেটি জ্বালানির দাম বহুগুণে বেড়ে যায়, এবং আন্তর্জাতিক অঙ্গনে আপনি যখন শিপমেন্ট করবেন সেটিরও মূল্য অনেক গুণ বেড়ে যাবে। এই যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এটা বিশ্বব্যাপী অনিশ্চয়তা। আমেরিকার ভিতরে যখন আমরা দেখছি সেই রকমই অর্থনৈতিক অস্থিরতা চলছে। বর্তমান প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছেন, কখনো বলছেন ট্যারিফের কথা, কখনো বলছেন যুদ্ধের কথা, কখনো বলছেন ইমিগ্রেশনের কথা, কখনো অর্থনীতি ঢেলে সাজানোর কথা বলছে, এবং তার বিভিন্ন উক্তির উপরে ভিত্তি করে স্টক মার্কেট ওঠানামা করছে। অনেকে এটিকে বলছেন ইকোনমিক ম্যানিপুলেশন। এদিকে আমরা এমপ্লয়মেন্টের দিকে যদি তাকিয়ে দেখব যে কর্মসংস্থানের যে রিপোর্ট একের পর এক বের হচ্ছে, সেটি ভালো না। তার অর্থনীতি, আমেরিকার অর্থনীতি ভালো দিকে যাচ্ছে না। আমরা দেখছি যে আনএমপ্লয়মেন্ট থমকে আছে এক জায়গায়, বাড়েনি কমেনি, কিন্তু অনেকেই সন্দেহ পোষণ করছেন এই পরিসংখ্যান আর এই স্ট্যাটিস্টিক্সের উপরে, তথ্যের উপর। যে তথ্য আসছে কতখানি অ্যাকুরেট দিচ্ছেন বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন, এ ব্যাপারে এখন অনেকেই সন্দেহ করছেন। এদিকে বড় বড় কংগ্লোমারেট সাচ অ্যাজ ওয়ালমার্ট, খুগার, তারা বিভিন্ন পণ্যের মূল্য কমিয়েছেন। ভালো কথা, মূল্য কমিয়েছেন মানে আপনি আমি খুশি হওয়ার কথা। কিন্তু যখন এত বড় চেইন মার্কেট কোনো দ্রব্যমূল্য বা অনেক পণ্যের মূল্য কমিয়ে দেয়, এটা আসনই সংকেত। তার অর্থ হচ্ছে সেখানে ফুড ট্রাফিক কমে গেছে, সেটি আকর্ষণ করতে তারা মূল্য আরও কমিয়েছেন। এটি তাদের মুনাফার উপর প্রভাব ফেলবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন এইটি সব শেষে আমাদের ভেতরে চলে আসে, অর্থাৎ আপনার আমার পরিবারে, আপনার খাবার টেবিলে এবং ফ্যামিলির উপর প্রভাবটি ফেলে। এটি নিয়ে আজকে অনুষ্ঠান প্রথম অংশ করব, এবং আপনার করণীয় কি সেটি তুলে ধরার চেষ্টা করব। আপনারা কি কখনো খেয়াল করে দেখেছেন যে আপনার যে পেচেকটি আছে সেদিকে তাকিয়ে, যে পেচেক পাওয়ার পরে আপনার অর্থ গেল কোথায়? ওয়ার ডিড ইট অল দ্য মানি গো? অনেক সময় খেয়াল করে দেখেছেন, ইনকাম করেছেন, টাকা গেল কোথায়? ইফ ইউ ফিল লাইক দ্যাট, যে আপনি ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছেন, আপনি যদি ফিল করেন যে আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন বছর পর বছর, আপনার অগ্রগতি হচ্ছে না, you feel like you're running in the same place, আজকের শো আপনার জন্য হবে। কারণ আমি আজকে তুলে ধরবো বিভিন্ন জিনিস। ইটস নট অ্যাবাউট জাস্ট ইনফ্লেশন, মূল্যস্ফীতি, মূল্য বেড়ে যাচ্ছে চারিদিকে। নো, ইটস নট অ্যাবাউট দ্যাট অনলি। মাল্টিপল মেজর ফাইন্যান্সিয়াল প্রেশার তৈরি হয়েছে, এবং এটা আমাদেরকে, যারা আমরা আছি এখানে, অল দ্য আমেরিকানস, এটা আমাদের হিট করছে অল দিস পয়েন্ট অ্যাট দ্য সেম টাইম। যার ফলে সিচুয়েশন হচ্ছে যতটা খারাপ হওয়ার কথা ছিল, যতটা বাজে হওয়ার কথা ছিল, তার চেয়েও এক্সপোনেনশিয়ালি ওয়ার্স হচ্ছে, কারণ সব কটা প্রেশার একসাথে আপনাকে হিট করছে। করণীয় কি সেটি শেষের অংশে থাকবে। সো এই প্রোগ্রামে, আজকের এই প্রোগ্রামের এই অংশে আমি এই মিসিং ডাটগুলো, অথবা যে আই উইল ট্রাই টু কানেক্ট দ্য ডাটস, আপনাদের জন্য, আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হবে, আমার কাছেও পরিষ্কার হবে, কারণ আমরা দুই পক্ষই একসাথে আলোচনায় বসেছি। সো লেটস স্টার্ট উইথ আভিয়াসন। একেবারে পরিষ্কার একটি জিনিস দিয়ে শুরু করি, যেটা আপনারা অন স্ক্রিন এখন দেখছেন, ওকে, উইচ ইজ ইনফ্লেশন, দ্রব্যমূল্য, যেটি আপনার আমার পকেটের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। একটা কমন মিসকনসেপশন আছে, সাধারণ একটা ভুল ধারণা আছে, এবং এটা বেশিরভাগ মানুষই এই ভুল ধারণা বিশ্বাস করে থাকেন,
যে ওকে আমি পরিষ্কার করে বলতে চাই যে আমি খুব কনফিডেন্ট দ্যাট রেগুলার যারা ভিউয়ার আছেন, আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার আছেন, সবসময় দেখে থাকেন এই প্রোগ্রাম, তারা এই প্রোগ্রাম দেখার ফলে অনেক বেশি এডুকেটেড। আপনারা এমনিই এডুকেটেড, কিন্তু এই প্রোগ্রাম যারা নিয়মিত দেখে থাকেন আপনারা অলরেডি এই ব্যাপারটাতে, এই যে জিনিসগুলো এখন দেখবেন, অলরেডি এডুকেটেড। ওকে, সো শুরু করি। হোয়াট উই নিড টু নো, যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে কি ইনফ্লেশন, দুঃখিত, আনএমপ্লয়মেন্ট। হোয়াট উই নিড টু নো, যেটা আমাদের জানতে হবে, সেটি হচ্ছে কোথায় আছি। রেট অফ ইনফ্লেশন কমেছে, খুব ভালো কথা। রেট অফ ইনফ্লেশন যেটা দেখছেন আপনারা কমে এসেছে। 2022 সালে যেখানে ছিল তার থেকে অনেকখানি কমে এসেছে। দ্যাট মিনস তার অর্থ এই না যে দ্রব্য মূল্য কমেছে, তার অর্থ কিন্তু এইটা নয়। এর অর্থ হচ্ছে, এর অর্থ আরেকটি না যে আমরা যেখানে ছিলাম আবার সেখানে চলে যাচ্ছি। নো, যেখানে ছিলাম, যত কম মূল্যে ছিলাম সেখানে আমরা যাইনি। দ্য লেভেল দ্যাট উই সিইং প্রি প্যান্ডামিকের পূর্ববর্তী অবস্থায় জিনিসের যে দাম ছিল সেখানে আমরা ফেরত যেতে পারিনি। নো, দ্যাটস নট হোয়াট হ্যাপেন্ড। ওকে, দ্য রেট অফ ইনফ্লেশন কমে এসেছে, ইয়েস, কিন্তু তার অর্থ হচ্ছে প্রাইস এখনো, দ্রব্যমূল্য এখনো উপরের দিকেই যাচ্ছে, কিন্তু যেই গতিতে তারা যাচ্ছিল, দ্য রেট দে ওয়ার গোয়িং আপ অ্যাজ ফাস্ট অ্যাজ দে আর 2022 সালে, সেই হারে নয়। সো কি দরকার আমাদের? আমাদের দরকার হচ্ছে রেট অফ ইনফ্লেশন যেটি আছে, যে হারে ইনফ্লেশন বাড়ছে, এটা কমে আসা, কত করে ঋণাত্মক হওয়া, নেগেটিভে আসা। যদি আসে এই মুহূর্তে, in order for that, if it comes down to negative, in order for price, যদি প্রাইস আপনি মনে করেন যেখানে ছিল সেখান থেকে আরো কমে আসতে হবে, তাহলে যে রেট অফ ইনফ্লেশন এখন আছে এটা নেগেটিভে আসতে হবে। অন্যভাবে বলতে হলে আমাদের সবার দরকার ডিফ্লেশন, ইনফ্লেশন না ডিফ্লেশন, মূল্য অবমূল্যায়ন হতে হবে। হাউএভার, মনে রাখবেন প্যান্ডামিকের পর থেকে আমাদের কখনোই কোনো দ্রব্যের মূল্য কমেনি। উই নেভার হ্যাড ডিফ্লেশন, যার অর্থ হচ্ছে ইনফ্লেশন কখনো থামেইনি। নাও হিয়ার ইজ দ্য থিং, যেটি আপনারা দেখছেন এখন, যদি আপনার বেতন অর্থাৎ ইনকাম বাড়ে, ইফ ইউর ওয়েজেস গো আপ, যে হারে ইনফ্লেশন বাড়ছে, দেন ইটস গোয়িং টু বি নো প্রবলেম, কোনো সমস্যাই নেই। বেতন বেড়েছে, ওকে, দ্রব্যমূল্য দামও বেড়েছে, আমার একটা সামঞ্জস্য, বিকজ দে আর গোয়িং টু বি আ ব্যালেন্স, তার একটা আরেকটাকে ব্যালেন্স করবে, রাইট। নাও ইজ দিস দ্য কেস? আসলে কি সেটা হচ্ছে? নো, লেটস ফাইন্ড আউট। আমি আরেকটি জিনিস আপনাদেরকে এখন দেখাবো, যেটা হচ্ছে এই তথ্যটি আসছে ফেডারেল রিজার্ভের। ফেডারেল রিজার্ভ কি বলছে? তারা বলছে এই যেটি দেখছেন এটা হলো আপনার ইনকামের গ্রোথ, ওয়েজ গ্রোথ বলে থাকি আমরা। কবে থেকে? 2021 সাল থেকে। সো দিস শোজ, এটি দেখাচ্ছে আমাদেরকে যে বেতন বাড়ার যে প্রবৃদ্ধি আছে, দ্য ফুল টাইম ওয়ার্কার এবং পার্ট টাইম ওয়ার্কার দুজনেরই। দ্য ব্লু লাইন যেটি আপনারা দেখছেন, এটি হচ্ছে ওভারঅল বেতন বাড়ার প্রবৃদ্ধির একটি অংশ ফর অল ওয়ার্কার, সবার, যেটি ব্লু লাইন। সো আপনারা খেয়াল করে দেখবেন যে পার্ট টাইম যে ওয়ার্কার আছেন, যেটা একেবারে নিচে ইয়েলো লাইন, রাইট, এটি হচ্ছে হিউজ। যারা পার্ট টাইম কাজ করছেন তারা বেশ পিছনে পড়ে রয়েছেন। ইট কামস টু রিসিভিং, when it comes to receiving more money, তারা যে অর্থটি আর্ন করেন ফুল টাইমের পরিবর্তে, যারা ফুল টাইম কাজ করেন তাদের বিপরীতে অনেক বড় গ্যাপ। বাট উই আর গোনা গো ওভারঅল ওয়েজ গ্রোথ, আমরা সম্পূর্ণভাবে ওভারঅল গ্রোথটা নিব, প্রবৃদ্ধিটা নিব, যাতে আমরা মোর অ্যাকুরেট পিকচারটি পাই অফ দ্য সিচুয়েশন কারেন্ট, আজকের দিনের, এখনকার সময়ে। 2021 সাল থেকে, ওকে, যখন ইনফ্লেশন কম্পেয়ার করা শুরু হয়েছে এগেনস্ট দ্য ওয়েজ গ্রোথ, আপনার বেতন ভাড়ার বিপরীতে ইনফ্লেশন কত বাড়ছে, যখন থেকে এটা এইভাবে গণনা করা হয়েছে, ইউ আর গোয়িং টু নোটিস, আপনি খেয়াল করে দেখবেন যে আপনার বেতন বাড়ার হারটি যেটি আছে, প্রবৃদ্ধি যেটি আছে, এটি 23%, কিন্তু দ্রব্য মূল্য বেড়েছে 28%। Therefore, wage have not keeping up with the inflation. কোনোভাবেই আপনার বেতন বাড়ার যে হারটি আছে, ইনফ্লেশন বাড়ার হারের সাথে কোনোভাবেই সামঞ্জস্য রাখতে পারেনি এবং রাখেনি এবং নেইও। সো দ্যাট টু মি বিং এ সেন্সেশনাল, আপনি যদি অনেক মনে করেন আমি খুব সেন্সেশনালি বলছি, প্রেজেন্ট করছি, এটা আসলে নয়। দিস ইজ দ্য ফ্যাক্ট। নো, ইট ইজ দ্য ফ্যাক্ট। এই যে তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম, এটা পাবলিকলি অ্যাভেলেবল সবার জন্যে। কার মাধ্যমে?
ফ্রম দ্য গভর্নমেন্ট, আমিও গভর্নমেন্টের মাধ্যমেই নিয়েছি। সো নট টু মেনশন, ওয়েল দিস ইজ জাস্ট, এটি অনেকে মনে করবেন আমার মতামত কিনা, ইটস মাই, উইচ ইজ নট। প্রথম থেকে আমি বলছি যে নো, this is not my opinion, this is statistics. Now, the CPI inflation figure আপনারা দেখেছেন, they are most likely, অনেকে আমি বেশ কয়েকবার গত কয়েকটি অনুষ্ঠানে, প্রতি মাসের অনুষ্ঠানে বলেছি সিপিআই ইনফ্লেশন ডাটা যেটি আসছে তথ্য, আমি সন্দেহ পোষণ করেছিলাম, এবং এখন অনেকেই বলছেন যে তারা মনে করেন এই তথ্যগুলো সঠিক নয়। এটাকে বলা হয় ম্যাসাজ ডেটা, অর্থাৎ তথ্য পরিবেশন করার আগে এটিকে ৯/৬ করা হয়েছে। প্রমাণ নেই, বাট অনেকে এখন বলছেন আমার মতো যারা সন্দেহ পোষণ করেন। অ্যান্ড নাও হিয়ার ইজ দ্য থিং, যেটি আমি আপনাদেরকে পয়েন্ট আউট করবো এখন, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি দ্রব্যমূল্য বাড়তো, ইনফ্লেটেড হইতো 28%, আপনার ইনকাম থাকতো যদি 20%, ওকে, মোস্ট পিপল আর গোনা বি, যদি দ্রব্যমূল্য বেড়েছে 28%, আপনার ইনকামও বেড়েছে 28%, 28%, ওকে, তারপরেও আপনি মনে করবেন ওকে সামঞ্জস্য আছে। নো, সামঞ্জস্য নেই, তারপরেও আপনার অবস্থা খুব খারাপ হতো। ডু ইউ নো ওয়াই? তার কারণ হচ্ছে ট্যাক্স। যদি একটু চিন্তা করে দেখেন অ্যাবাউট দ্য সিচুয়েশন, ইউ নো দ্যাট আপনি যখন অর্থ আয় করে থাকেন, আপনাকে কি করতে হবে? আপনাকে ট্যাক্স দিতে হয়। বেশি অর্থ আয় করেছেন, আপনাকে ট্যাক্স ব্র্যাকেটে আরও উপরের দিকে ঠেলে পাঠিয়ে দেবে। সো এফেক্টিভ ট্যাক্স রেট আপনার কিন্তু বাড়তে থাকবে, ইটস ক্যান গো আপ। তো কিন্তু আপনার ট্যাক্স বাড়ছে, অর্থাৎ আপনার টাকা কেটে নেওয়া হচ্ছে ইনকাম থেকে, কিন্তু ইনফ্লেশন কিন্তু 28% বাড়ছে। ইউ মাইট লুজ সার্টেন ডিডাকশন। আবার মনে রাখতে হবে, যখন আপনার ইনকাম বাড়বেন, আপনি ট্যাক্স বেশি দিচ্ছেন, কিন্তু আপনার অনেক ডিডাকশন কিন্তু বেড়ে যাবে। যে পরিমাণ অর্থ তারা কেটে নিচ্ছেন, তার থেকে বেশি অর্থ ওখান থেকে আরও কাটবেন, কারণ ইউ মেক টু মাচ মানি ইনকাম টু কোয়ালিফাই। হেলথ কেয়ার আপনার চলে যাবে, আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে। জাস্ট ওয়ান এক্সাম্পল, ইউ মাইট লুজ ট্যাক্স ক্রেডিট। আপনার বাচ্চাদের জন্য যে ট্যাক্স ক্রেডিট পেয়ে থাকেন, 65,000-এর উপরে ইনকাম হলে আপনি আর্ন ইনকাম চাইল্ড ক্রেডিট পান না বা কমতে থাকে। ইট ইজ নট গোয়িং টু ইকুইভ্যালেন্ট। এটা কোনোভাবেই যদি ইনফ্লেশন এবং আপনার ইনকাম যদি 28% বেড়ে থাকে, কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। ওকে, নাও লেটস লুক অ্যাট দ্য অ্যাকচুয়াল এক্সপেন্সেস। আমাদের যে আসল খরচ আছে সেটি দেখি, আমাদের যে ব্যয় আছে। সো আমি সব কথা তো তুলে ধরতে পারবো না, মেজর কতগুলো আছে সেগুলো তুলে ধরবো। ওকে, নাও লেটস টক অ্যাবাউট ইন্স্যুরেন্স। স্টার্ট উইথ ইন্স্যুরেন্স। ওকে, আপনি জানেন যারা আপনার হোম ওনার আছেন, ওকে, উই অল টেক, যারা হোম ওনার আছেন, যারা বাড়ি ওন করে থাকেন, ইন্স্যুরেন্স একটা ফার্স্ট এক্সাম্পল হতে পারে আপনার জন্য। লেট মি স্টার্ট উইথ হোম ওনার্স দেন। ওকে, আপনার যদি বাড়ি থেকে থাকে, অর্থাৎ আপনি যদি প্রবাবলি নোটিস করেছেন যে আপনার প্রিমিয়াম কিন্তু বেড়ে গেছে, হোম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বেড়ে গেছে, ছোটোখাটো নয়, তাৎপর্যপূর্ণভাবে ইট গান আপ সিগনিফিকেন্টলি গত কয়েক বছরে। দ্যাটস বিকজ ইন্স্যুরেন্স কোম্পানি যারা আছে তারা কি করছে? তারা অনেক বেশি পে আউট করছেন। কাদের জন্যে? ন্যাচারাল ডিজাস্টারের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, রিবিল্ডিং কস্টের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন, ইত্যাদি ইত্যাদি। অফকোর্স তাদের খরচ বেড়েছে, দে হ্যাভ ইনক্রিজ, সো তাদের লেবার কনস্ট্রাকশনও বেড়েছে, কাজে কি হচ্ছে? তারা আপনার ইন্স্যুরেন্স বেড়েছে। অ্যান্ড অন্যান্য জিনিসও আছে, প্রাইস অফ লেবার, কনস্ট্রাকশন, ম্যাটেরিয়ালস সব কিছু ড্রামাটিকলি কিন্তু বেড়ে গেছে, স্পেশালি ইমিগ্রেশন ক্র্যাকডাউনের পর থেকে। সো 2018 সাল থেকে 2022 সালে সব কিছুর মূল্য কিন্তু বেড়ে গেছে। আপনি একটা কনস্ট্রাকশন করতে যাবেন, আপনি সর্বদা 50,000, 60,000, 30,000-এর নিচে কোনো কনস্ট্রাকশনই হতে পারে না এখন। একটা পেভমেন্ট যদি আছে বাসার সামনে, যদি ড্রাইভওয়ে চেঞ্জ করেন, ইটস $25,000। দ্য ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট রিপোর্ট করে বলছে অ্যাভারেজ প্রিমিয়াম হাউসের বাসার ইন্স্যুরেন্স বেড়েছে 8.7% দ্রুততার সাথে। কার সাথে তুলনা করছেন? ইনফ্লেশন যে হারে বাড়ছে, যে হারে বেড়েছে, তার চেয়েও 8.7% দ্রুততার সাথে হোম ওনার ইন্স্যুরেন্স বেড়েছে। সো দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যান আপডেটেড, তাই কিন্তু গভর্নমেন্ট আমি ঘেটে দেখেছি তারা তাদের ইনফরমেশন আপডেট করেনি 2026 সাল পর্যন্ত। তার কারণ হচ্ছে নাম্বার লুকস ডিজাস্টার। যদি তারা নাম্বারগুলো বসান, ইট ইজ গোয়িং টু লুক লাইক গভর্নমেন্টস ডিজাস্টার। অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট টু সে দ্যাট দিস প্রবলেম ইজ নট এফেক্টিং জাস্ট হোম ওনার। এটা কিন্তু শুধু হোম ওনার যারা আছেন তারাই এটার ভুক্তভোগী নন, যারা রেন্টিংয়ে আছেন তারাও, অর্থাৎ আপনি যারা রেন্টে আছেন তারাও এটার ভুক্তভোগী। অ্যাপার্টমেন্ট বিল্ডিং, তারা দেখছেন কি তাদের ইন্স্যুরেন্স বেড়ে গেছে, তারা কোত্থেকে এই পয়সা দিবেন? তারা তো পকেট থেকে দিবেন না, তারা কি করবেন? আপনার রেন্ট বাড়িয়ে দিবেন। দে আর প্যাসিং দ্য কস্ট, দে ইনক্রিজ
দ্য ইনক্রিজ কস্ট ডাউন টু দ্য রেন্টার্স, আপনার আমার পকেটে, সো দ্য কনজিউমার বেসিকলি ভোক্তা। অ্যাকর্ডিং টু দ্য ফেডারেল রিজার্ভ 2019 সাল থেকে 2024 সালে প্রপার্টি ইন্স্যুরেন্স, শুধুমাত্র প্রপার্টি ইন্স্যুরেন্স বেড়েছে 75%। অ্যান্ড দেন আসছি অটো ইন্স্যুরেন্স। আপনার নিশ্চয়ই একটা গাড়ি আছে, কম বেশি কারো না কারো আপনাদের সবারই গাড়ি আছে, অনেক ড্রাইভারই আছেন, আপনি আমিও ড্রাইভ করি, আমরা যারা ড্রাইভার আছি, দে আর পেইং সাবস্ট্যান্সিয়াল মোর, অনেক বেশি পে করছি দু এক বছর আগের তুলনায় এখন ইন্স্যুরেন্স। ওকে, ওয়াই ইজ দ্যাট হ্যাপেনিং? কেন এটি হচ্ছে? ইটস বিকজ রিপেয়ার কস্ট, গাড়ির যে রিপেয়ার কস্ট এটা বেড়ে গেছে বহুগুণে। কেন? রিপেয়ার পার্টস আর ভেরি এক্সপেন্সিভ, ট্যারিফের কারণে হতে পারে, বিশ্ব বাণিজ্যের যোগাযোগের কারণে হতে পারে, অ্যান্ড থ্যাঙ্কস টু ইনফ্লেশন অফকোর্স, রাইট? নতুন যে ভেহিকল গাড়িগুলি আছে এটির এটা প্যাকড হলো মোর টেকনোলজি, আরও বেশি অত্যাধুনিক টেকনোলজি আছে। সো এই নতুন গাড়িগুলো ফিক্স করতে আরও বেশি এক্সপেন্সিভ হয় টু রিপেয়ার, ইভেন দ্য স্মলার রিপেয়ার্স, মাইনর রিপেয়ার্স। সো 2026 সালে অ্যাভারেজ কস্ট গাড়ির ইন্স্যুরেন্স বেড়েছে 18%। আই এম টেলিং ইউ অনলি দিস ইয়ার, শুধু এই বছর গাড়ির ইন্স্যুরেন্স প্রত্যেকের বেড়েছে ইন অ্যাভারেজ 18%। ইন দ্য সেম পিরিয়ড লাস্ট ইয়ার, গত বছরের তুলনায় ইটস 18% in 1 year. And then we have health insurance. আপনার আমার সবারই হেলথ ইন্স্যুরেন্স আছে। বাই দ্য ওয়ে, অনেকের হেলথ ইন্স্যুরেন্স কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এই গত এক সপ্তাহের মধ্যে। কেন সেটি আমি সুযোগ করে বলবো, কিন্তু মেক শিওর ইউ চেক আপনার রিপ্রেজেন্টেটিভের সাথে, অনেকের সাথে। একটা নতুন আইন এসেছে, আইনের ফলে হিসাবের তারতম্য হয়েছে। আই উইল গো ব্যাক টু দ্যাট লিটল লেটার। হেলথ ইন্স্যুরেন্স যেটা ডাজন্ট ইভেন ম্যাটার আপনি কি পাচ্ছেন, আপনার এমপ্লয়ারের মাধ্যমে পাচ্ছেন, আপনি মেডিকেলের মাধ্যমে পাচ্ছেন, আপনি নিজেরটা কিনে নিয়েছেন নিজে। মেনি আমেরিকানস যারা আছেন, রিগার্ডলেস আপনার আমার মতো, উই আর স্টিল পেইং হাই প্রিমিয়াম। এইটাই কথা বলছিলাম, প্রিমিয়াম বেড়ে গেছে, কিন্তু হাই ডিডাক্টেবলস, অর্থাৎ আপনার আউট অফ পকেট খরচ অনেক বেশি আগের চেয়ে, হায়ার আউট অফ পকেট কস্ট দেন ইউ নো। যেটি কবে থেকে তুলনা করছি আমি, এই গত বছরের সাথে তুলনা করছি। এবং 2027 সালে আগামী বছর মার্কেট প্লেস প্রিমিয়াম আর এক্সপেক্টেড, আশা করা হচ্ছে বাড়বে আরও 10%। অ্যান্ড দেন ইউ হ্যাভ দিস হাউজিং সিচুয়েশন। ওকে, সো আপনার যদি না জেনে থাকেন, আপনি আপনার বাড়ির জন্য খরচ করে থাকেন 30% আপনার ইনকামের, ইউ স্পেন্ড 30% or less of your gross income on your housing, that's considered affordable. যদি সেটি করতে পারেন আপনি, তাহলে আপনার জন্য বাড়ি ওন করা অ্যাফোর্ডেবল। This is the case? আপনাদের কাছে প্রশ্ন রইল। সো ইফ ইউ আর হোম ওনার, আপনি যদি হোম ওনার থাকেন, আপনাকে ইনক্লুড করতে হবে, কি ইনক্লুড করতে হবে? দ্য মর্টগেজ, দ্য প্রপার্টি ট্যাক্সেস, দ্য ইন্স্যুরেন্স, দ্য PMI যদি থেকে থাকে, এটসেট্রা এটসেট্রা। নাও আমি আউটলাইন করেছি in the March 2021, okay, that the last time housing মানে যখন আমি দেখছিলাম তথ্য, সর্বশেষ কখন হাউজিং অ্যাফোর্ডেবল ছিল, অর্থাৎ আপনার ইনকামের শুধুমাত্র 30% খরচ করলে আপনি হাউজিংয়ের খরচ মেটাতে পারতেন, সেটি হলো মার্চ মাসের 2021 সাল। That's the last time it was affordable. But I just want to take a look at where we are right now. আমরা কোথায় আছি? It is not 30%, আপনার ইনকামের 30%-র কাছাকাছি নয়, 40%-রও কাছাকাছি নয়। কিছু কিছু ক্ষেত্রে এটি আসলে 50% খরচ করছেন কেউ। অনেক রেন্টার আছে, তাদের ইনকামের 60% রেন্টে যাচ্ছে। আমি জানি না আপনি কোথায় থেকে বসবাস করেন। আমি বাস করি নিউ ইয়র্ক সিটিতে। আমি দুঃখিত, নট নিউ ইয়র্ক, ইন নিউ ইয়র্ক স্টেট। আই ডোন্ট লিভ ইন নিউ ইয়র্ক সিটি, বাট নিউ ইয়র্ক স্টেট। ওকে, আমি বলবো না কোন কাউন্টি। প্রপার্টি ট্যাক্স বেড়েছে সিগনিফিকেন্টলি। ইটস আউট অফ কন্ট্রোল, স্পেশালি গত কয়েক বছরে। দ্য রিচেস্ট কাউন্টি যেগুলি আছে, সেখানে তো ট্যাক্স হচ্ছে মানে কন্ট্রোলের বাইরে। And I'm not the only one who feels that way, by the way. And of course, this is contributing, এটার কন্ট্রিবিউশন করছে পিপল ফলিং বিহাইন্ড ইন দেয়ার এক্সপেন্সেস। আপনি যখন এখানে খরচ বেশি করবেন, আপনাকে অন্যান্য খরচ কমাতে হবে, আপনি পিছনে পড়ে যাচ্ছেন অন্যান্য খরচের। অ্যাজ ইনফ্লেশন ইনফ্লেটিং ফাস্টার, আপনার যখন অন্যান্য খরচ বেড়ে যাচ্ছে, দেন ইউর ওয়েজেস, আপনার ইনকামের তুলনায়। So it is just
এভরিথিং সব কিছু আপনাকে হিট করছে একসাথে, ইন্স্যুরেন্স, প্রপার্টি ট্যাক্স, ইউটিলিটি, হায়ার মর্গেজেস, ইন্টারেস্ট রেট, অ্যান্ড অফকোর্স হোম প্রাইসেস, রেন্ট প্রাইসেস দ্যাট হ্যাভ শাট আপ সিন্স প্যান্ডামিকের পর থেকে সব কিছু উল্টো দিকে যাওয়া শুরু করেছে। এই সিচুয়েশনটা এতটাই খারাপ এখন যে ক্রেডিট কার্ড নিয়ে আমার তথ্যটা দিতে হচ্ছে। ব্যাংক অফ অ্যাটলান্টা, হোয়াট ইজ দিস? ক্যান আই সি দ্য ওয়ান বিফোর? এর আগেরটিকে আমি একটু দেখতে পারি? অলরেডি সাইন্স জাস্ট সেকেন্ড ডাবল ডিজিট মার্কেট প্লেস। ইয়াস, পরেরটি দেখি একটু, থ্যাংক ইউ। ওকে, ক্রেডিট কার্ড সিচুয়েশন। ওকে, আমেরিকাতে ওকে এটি কিন্তু নতুন হাই রেকর্ডের দিকে ধাবিত হচ্ছে একের পর এক। কারেন্টলি $1.25 ট্রিলিয়ন আছে ক্রেডিট কার্ড ঋণ সাধারণ মানুষের, আপনার আমার, অন্য কারো কথা বলছি না। অ্যান্ড নাও ডেলিনকুয়েন্সি অর্থাৎ ক্রেডিট কার্ড দেউলিয়ার যে ঘোষণার ব্যাপারটি আছে, আমি পারবো না, এমন একটি পর্যায়ে গেছে আমি আর টেক কেয়ার করতে পারবো না, অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল। কবে থেকে? 2008 সালের পর থেকে। সো টেক এ লুক অ্যাট দিস ক্রেডিট কার্ড ডেট আউটস্ট্যান্ডিং। ওকে, $1.5 ট্রিলিয়ন। কবে থেকে? সিন্স 1999। পরবর্তীতে যদি দেখি আমরা, দিস ইজ দ্য আউটস্ট্যান্ডিং, যেটি আপনার বলছিলাম, আউটস্ট্যান্ডিং ক্রেডিট কার্ডস 1999 সালের পর থেকে। অ্যান্ড দ্য প্রবলেম অফকোর্স, এটি কম্পাউন্ড হচ্ছে, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে বাড়ছে, হায়ার ইন্টারেস্ট রেটস, অ্যান্ড কারেন্টলি এটি চক্রবৃদ্ধি হারে একের পর এক বাড়ছে। দ্য অ্যাভারেজ ইন্টারেস্ট রেট এই মুহূর্তে ক্রেডিট কার্ডের 21%, যদি আপনি ভালো আয় করে থাকেন এবং আপনার হিস্ট্রি ভালো থাকে। আর যদি হিস্ট্রি খারাপ থাকে, কিছু কিছু ক্ষেত্রে 28%, 29%। অ্যান্ড আই নো দ্যাটস নট দ্য ক্রেডিট কার্ডস। আপনার আছে অটো লোন পেমেন্ট, অটো লোন পেমেন্ট কিন্তু ক্রমাগতভাবে উপরের দিকে যাচ্ছে, অটো লোন কিন্তু বাড়ছে। আপনি যে গাড়ি নিতে পারতেন 400, 300, 400, 500 টাকায়, এটি এখন কিন্তু $1000 কাছাকাছি, ডিউ টু দ্য ইনফ্লেটেড প্রাইস। তার কারণ কি? গাড়ির মূল্য বেড়ে গেছে অনেকখানি, ক্রেডিট ইন্টারেস্ট রেট বেড়ে গেছে অনেকখানি, অফকোর্স হায়ার ইন্টারেস্ট রেটস, রাইট? সো ইন দিস চার্ট পরবর্তীতে যেটি আপনারা দেখছেন, অ্যাভারেজ মান্থলি অটো লোন, আপনি যদি গাড়ি থেকে থাকে, আপনি ফাইন্যান্স করেছেন অথবা আপনি লিজ আছে, ফাইন্যান্সের কথা আমি বলবো, 2018 সালের পর থেকে এটি শুধু বাড়ছে। ইটস প্রিটি ওয়াইল্ড রাইট নাও। আরেকটা জিনিস মেনশন করতে হবে পরবর্তীতে, ওকে, সেটা হচ্ছে, ডু ইউ নো ওয়াই উই হ্যাভ হায়ার ইন্টারেস্ট রেট? আপনি কি জানেন কেন আমাদের ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে সরকার, দ্য গভর্নমেন্ট এবং ফেডারেল রিজার্ভ, ইয়েস, তারা দুজনই একে আরেকজনের সাথে মিলে যে পরিমাণ ডলার প্রিন্ট করছেন, তার কারণ ইনফ্লেশনের এক্সপেকটেশন যেটি আছে সেটি আরও অলরেডি ইনফ্লেশন আছে, এবং বোদ্ধারা বলছেন এইভাবে ডলার অর্থ প্রিন্ট করতে থাকলে ইনফ্লেশন আরও বাড়তে থাকবে। উইথ দ্য হায়ার ইনফ্লেশন অফ এক্সপেকটেশন, ইট ইজ মোর ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট ইউএস গভর্নমেন্টের জন্য কী করার। তারা যখন সেল করেন, কী সেল করেন তারা? ট্রেজারি বন্ড, দ্য ট্রেজারি নোটস, উইচ কজেস ইন্টারেস্ট রেট to go higher. And if the interest rate on the government bond উপরে যায়, যখন ইন্টারেস্ট রেট চলে যায় উপরের দিকে চলে যায়, অর্থাৎ বেড়ে যায় ইন্টারেস্ট রেট অফ দ্য মর্গেজ, যেটা আমি আপনি ভুক্তভোগী, অটো লোন, গাড়ির লোন, অ্যান্ড দ্য ক্রেডিট কার্ড, দে অল গনে গো আপ অ্যাজ ওয়েল, দে অল ফলো। নাও দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য ফেডারেল রিজার্ভ, ওকে, ইজ ইট দেয়ার ফল্ট? আপনি জিজ্ঞেস করতে পারেন আমাকে অথবা যে কাউকে, এই যে জিনিসগুলি কম্পাউন্ড হচ্ছে, তাদের কি দোষ এটা? ইয়েস, দ্য অ্যান্সার ইজ অ্যাবসলিউটলি ইটস দেয়ার ফল্ট। দ্যাটস নট অ্যান ওপিনিয়ন, এটা কোনো মতামত না, ইটস আ ফ্যাক্ট, ইটস আ ট্রুথ, ইটস আ ফ্যাক্ট। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। অ্যান্ড দেন আপনার আছে ফুড প্রাইস, খাদ্যদ্রব্যের মূল্য বেড়েই চলছে। দিস ইজ দ্য চার্ট। এই চার্টটি দেখছেন, এটি হতো 2016 সালের পর থেকে নেওয়া, 2016 সাল থেকে 2026 সাল পর্যন্ত। ওকে, নাও আপনারা খেয়াল করে দেখবেন, লেটস টেক এ লুক এট দ্য পরবর্তীটি একটু দেখি, থ্যাংক ইউ। 2016 সালে কোথায় ছিল? একেবারে সর্ববামে খেয়াল করে 2016, 2017 সালে খাদ্যর মূল্য অ্যাকচুয়ালি কমে এসেছিল। ইট ওয়েন্ট ডাউন লাইক অলৌকিক, লাইক মিরাকল, অসম্ভব ব্যাপার, রাইট? কিন্তু হয়ে গেছে। নাও আই ওয়ান্ট টু শো ইউ দিস। এখানে আছে আমরা খাদ্যদ্রব্য। নোটিস দ্য হিউজ রান আপ, কীভাবে হঠাৎ করে বেড়ে গেছে খাদ্যদ্রব্যর। আফটারওয়ার্ডস, পরবর্তীতে ফুড প্রাইসেস নট কাম ডাউন। খাদ্যমূল্য যেটি আছে এটি কিন্তু কমেনি, বরঞ্চ দ্য প্রাইস অফ ফুড কন্টিনিউস টু রাইজ। যদি আপনি খেয়াল করে থাকেন, অ্যাকচুয়ালি এটি দ্রুততার সাথে বাড়ছে। সো ইফ ইউ সে, আপনি যদি বলে থাকেন যে গ্রোসারি আর গেটিং মোর এক্সপেন্সিভ, অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে গ্রোসারি, and someone doesn't believe you,
অন্য কেউ যদি বলে না না কিভাবে দাম বাড়ছে, আমি বিশ্বাস করি না, tell them to look at এই পরিসংখ্যান। That's what's going on. Additionally, এটি আমার মতামত, এই যে নাম্বার পরিসংখ্যানগুলো এখন পর্যন্ত যা দিলাম, the numbers are massaged, অর্থাৎ এখানে কারসাজি আছে, যেখানে দেখছেন তার চেয়ে অনেক বেশি আছে, if you know what I mean. So একটা ভালো প্রশ্ন হতে হয়, it's a very good question if you to ask is, আমরা কি শেষ হয়ে যাচ্ছি? Are we doomed? Are we finished? আমেরিকান ড্রিম কি শেষ হয়ে যাচ্ছে? আমি আপনাদেরকে বলবো যে আমি খুব আশাবাদী দলের লোক। এই প্রোগ্রাম যেটা আমি করে থাকি, এটা ডুম অ্যান্ড গ্লুম প্রোগ্রামে সব শেষ হয়ে গেল, সর্বশান্ত হয়ে গেলাম এবং ভীতি প্রদর্শন করা, অনেক মানুষ করে থাকে এরকম। আমরা সেটা করি না টিভিএনের পক্ষ থেকে, আমি তো করিই না, করবো না কখনো, কারণ আমি হচ্ছি আশাবাদী দলের লোক এবং আপনারাও হবেন আশাবাদী দলের লোক। ইট ওয়াজ টু শো ইউ, এই যে পরিসংখ্যানগুলো এখন পর্যন্ত দেখালাম, এটি আসলে আপনাদেরকে দেখানো হচ্ছে যে পরিসংখ্যান দেখানো একটি ব্যাপার, সত্য তুলে ধরা হলো আরেকটি ব্যাপার, এবং আপনাদেরকে এই জিনিসে এডুকেশন দেওয়াটা হচ্ছে এবং সিচুয়েশনের অ্যাওয়ারনেস, অর্থাৎ আমরা কোন পরিস্থিতিতে আছি সেটা দেখানোটা এবং তুলে ধরাটা অত্যন্ত জরুরি আমাদের পক্ষ থেকে। আমরা মনে করি ইনফরমেশন ইজ পাওয়ার, ইনফরমেশন ইজ নলেজ। নাও তার অর্থ কি? দেয়ার ইজ নো হোপ left for us? আমাদের কি কোনো সব আশা শেষ হয়ে গেছে? There is no hope? Now I would not say that. আমি কখনোই সেটা বলবো না। আমি শুধু বলবো that the situation is more challenging. এই মুহূর্তে যে সিচুয়েশন তৈরি হয়েছে খুব চ্যালেঞ্জিং। কবে থেকে কম্পেয়ার টু কবের সময়, 1 দশক আগে যদি আপনি 12 বছর আগে যদি চিন্তা করেন, সেই সময় থেকে এখনকার সময়ে সিচুয়েশন ইজ চ্যালেঞ্জিং। সো ইটস লাইক ইউনো, মনে করুন আপনি একটা ভিডিও গেম খেলছেন, আপনি 12 বছর আগে লেভেল 4-এ ছিলেন, লেভেল 4-এ খুব ভালো করতেন, হঠাৎ করে আপনাকে লেভেল 7-এ পাঠিয়ে দেওয়া হয়েছে, তখন এটি কিন্তু হবে খুব ডিফিকাল্ট আপনার জন্য। ইট জাস্ট ক্যান বি মোর ডিফিকাল্ট অ্যান্ড স্ট্রেসফুল টু মেক প্রগ্রেস। ওখান থেকে বের হয়ে আসা আপনার জন্য, অ্যান্ড ওয়েন আই সেই দিস, আমি আপনি বলছি প্রগ্রেস ইন লাইফ। সো আপনার কাজ কি, আমাদের কাজ কি, এটি নিয়ে আমি আগামী বুধবার জুলাইয়ের 22 তারিখে একটি প্রোগ্রাম করব, এবং তারপরে বেশ কিছু প্রোগ্রাম করবো আমি পরিকল্পনা করেছি। হোয়াট উই হ্যাভ টু ডু, হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপগ্রেড ইউরসেলফ। আপনাকে আপগ্রেড করতেই হবে, আপনি পেছনে পড়ে থাকতে পারেন না। আমরা প্যান্ডামিকে সবাই একসাথে কাজ করেছিলাম, ডিফারেন্ট সিচুয়েশন, ডিফারেন্ট স্টেপস, খুব দ্রুততার সাথে অনেক এগিয়ে গেছেন, কিন্তু এখন থেকে সামনে যেতে হলে আপনাকে এগোতে হবে খুব সদর্পণে, খুব সাবধানে এবং খুব স্টেডি পদক্ষেপে। সো হোয়াট ডাজ ইট মিনস ফর এভরিবডি? Does everybody else, in order to get in order to, I guess, clobbered, আপনার বাকিরা কি হবে যদি আপনি তাল মেলাতে পারেন না? একেবারে হাতুড়ি মেরে আপনাকে শেষ করে দেওয়া হবে? You be clobbered by this more challenging environment? No, আপনাকে সামঞ্জস্য রাখতে হবে, এবং সামঞ্জস্য কীভাবে রাখতে হয় সেটি আগামী কিছু পর্বে আমি তুলে ধরবো, এবং এটি তুলে ধরাটা খুব দরকার, কারণ এই পদক্ষেপগুলো ছোট ছোট পদক্ষেপে আপনাকে অনেক কিছু পরিষ্কার করে দিবে। আমি আশা করছি এই পর্বের এই সেকশনের এটা এসে আমি আশা করব যে আমি যেই তথ্যটা আপনাদের কাছে তুলে ধরেছি এখন পর্যন্ত, আপনারা এটা এনজয় করেছেন, এবং আমরা সবাই কিছুটা শিখছি, কিছুটা বুঝতে পারছি। আমি জানি এটা খুব কনডেন্স, মানে যে পরিসংখ্যান তুলে ধরেছি এটি এক একটির জন্য অনেক সময় দরকার, কিন্তু আমি একসাথে সব তুলে ধরেছি খুব টাইট। ওকে, আমি জানি, অ্যান্ড আই ক্যান গ্যাস, যে প্রেজেন্টেশন আপনাকে দেওয়া হয়েছে, এই মুহূর্তে যে তথ্য তোলা হয়েছে, ইটস খুব কনভিনিয়েন্ট ম্যানারে আমি তুলে ধরার চেষ্টা করেছি, এবং এটি ক্রমাগত আমরা করতে থাকবো। তো আমি আশা করি এই জিনিসগুলো আপনাদের মাথায় যাবে, এবং আপনারা বুঝতে পারছেন যে আমাদের সামনে কিছু পথ আছে যেদিকে আমরা যাব, এবং আমরা একসাথে কাজ করব। এই পথটি একসাথে চলতে হবে। স্পেশালি যারা ইয়াং আছে তাদের জন্য তো অবশ্যই, যারা বয়োবৃদ্ধ আছেন তাদের তো আপনাকে টেক কেয়ার করতে হবে, আপনি যদি সান অ্যান্ড ডটার হয়ে থাকেন। বাট আপনি যদি এমন একটি বয়সে থাকেন যে আপনি বুঝতে পারছেন আপনি কী করবেন, কিপ ওয়াচিং
TBN and keep watching my shows and I will bring some good stuff. ভালো। ওকে, নাও এই গেল ইমিগ্রেশনে বড় কিছু ব্যাপার চলে এসেছে সামনে, অনেক জিনিস একসাথে হচ্ছে। আমি আজকে দুটো জিনিস তুলে ধরবো আপনাদের কাছে, দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যেটি আমরা অন স্ক্রিনে দেখবো, যদি ইফ উই টেক IM1 অন বোর্ড, ইয়েস থ্যাংক ইউ। ওকে, এটি কোত্থেকে আসছে? ইউএস এম্বাসি ইস্যু করছে ইম্পর্টেন্ট নোটিস টু অনেক ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেন্ট, কারা বাংলাদেশে যারা আছেন। ওকে, এটি যেটি আপনারা দেখছেন, এটা হচ্ছে ইউএস এম্বাসি ইন ঢাকা শুরু করেছে এই ইমেল পাঠানো সবাইকে। ওকে, টু সবাইকে বলবো, অনেক ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদেরকে পাঠাচ্ছেন। কেন? তাদেরকে বলছেন, ইনফর্মিং দেম যে অলদো তুমি তোমার সব রিকোয়ার্ড ডকুমেন্ট অর্থাৎ তথ্যাদি কাগজপত্র সাবমিট করেছো, আমরা পেয়েছি, উই হ্যাভ বিন রিসিভড, কিন্তু আপনার যে ভিসা অ্যাপ্লিকেশন আর মুভ ফরওয়ার্ড করতে পারবে না, আর সামনে যেতে পারবে না অ্যাট দিস টাইম। কেন? দ্য নিউ পলিসি, যে নতুন পলিসি প্রত্যাবর্তন করা হয়েছে, নিয়ে আসা হয়নি আসলে, এটা বলবৎ করা হয়েছে, ইমপ্লিমেন্টেড বাই দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট। সো চলুন দেখি আসলে এর অর্থ কি, এক্সপ্লেইন এক্স্যাক্টলি হোয়াট ইট মিনস, রাইট? সো এই যে চিঠি পাচ্ছেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে পরে দেখবেন, একটু পরে দেখে নেবেন। ওকে, সো হোয়াট হ্যাপেন, আসলে হলোটা কি? এই ইমেল অনুযায়ী ইউএস এম্বাসি ঢাকার কনফার্ম করেছে যে তারা আপনার সব কাগজপত্র, অ্যাডিশনাল ডকুমেন্টও পেয়ে গেছে। ওকে, ইনক্লুডিং জয়েন্ট স্পন্সর পেপারওয়ার্ক এবং রিকোয়ার্ড ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটি আছে সেটিও পেয়ে গেছেন তারা। নর্মালি কি হয়ে থাকে, এরপর ডকুমেন্টস অ্যাকসেপ্টেড করা হয়ে থাকে, এম্বাসি কন্টিনিউ করতে থাকে তার প্রসেসিংয়ে দ্য ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশন। হাউএভার দ্যাটস নট হোয়াট হ্যাপেন হিয়ার, এখানে কিন্তু সেটি হয়নি। ইনস্টেড তার পরিবর্তে ইউএস এম্বাসি অফ ঢাকা তারা ইনফর্ম করছেন অ্যাপ্লিকেন্টকে যে জানুয়ারি 21, 2026 সাল থেকে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট সমস্ত ইমিগ্রেশন ভিসা ইস্যু করা পজ করে রেখেছে। কেন? ওই যে 75টি দেশ আছে যাদের অন্তর্ভুক্ত বাংলাদেশও, কারণ এই পলিসি বলছে কি, এম্বাসি ইট ক্যানট ইস্যু ইমিগ্রেন্ট ভিসা অ্যাট দিস টাইম। এখানে ঘটনা শেষ নয়, আরও আছে। ওকে, এটি কেন বলছেন? যেই ঝিনুক আক্তার, আমি অ্যাপ্লাই করেছি 2010 সালে, এখনো কোনো ইনফরমেশন পাই আসলে। এতটুকু পরে বোঝা মুশকিল যে কি অ্যাপ্লাই করেছেন, কোথায় অ্যাপ্লাই করেছেন। হ্যাঁ, লিটন খান, ওকে, জাস্ট কিপ ইট কোয়াইট। ওকে, আপনার আর কিছু বলার দরকার নেই। ওকে, আরেকটি পরিসংখ্যান আমি আসলে দেখাতে ভুলে গেছি, আচ্ছা দেখাবো একটু পরে, সবচেয়ে শেষে একটি দেখাতে ভুলে গেছি। ওকে, কেন এই ভিসা রিফিউজ করা হয়েছে? দ্য এম্বাসি সাইটস, তারা বলছেন যে 222 সেকশন 222G ইউএস ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন অ্যাক্ট NAC, অনেক আপনারা যারা রেগুলার আমার অনুষ্ঠান দেখে থাকেন এবং TBN 24-এর TBN অ্যানালিসিস দেখে থাকেন এবং ভিউজও, আমাদের অনেক লয়ার আসেন, তারা বুঝে গেছেন যে এই সেকশন 2021G যেটি আছে এটা আসলে টেম্পোরারি। বাই দ্য ওয়ে, অনেকেই কিন্তু আপনাকে ভয় পাইয়ে দিবে, কিন্তু আপনি কি খেয়াল রাখবেন, 221G হচ্ছে টেম্পোরারি ভিসা রিফিউজাল, টেম্পোরারি রিফিউজাল। এটা কখন ব্যবহার করা থাকে? যখন ভিসা অ্যাপ্লিকেশন কমপ্লিট করার সুযোগ থাকে না ইমিডিয়েটলি। ইন দিস পার্টিকুলার কেস, এই ক্ষেত্রে হাউএভার রিফিউজাল কিন্তু ভিসা না থাকার কারণে হয়নি। ইটস নট বিকজ দ্য অ্যাপ্লিক্যান্ট এবং অ্যাপ্লিকেশন ফেল করেছেন কোনো ডকুমেন্ট দিতে অথবা কোনো ভুল করেছেন। ইনস্টেড এই রিফিউজালটা হয়েছে গভর্নমেন্ট পলিসির কারণে, টেম্পোরারি পজ ভিসা ইস্যুয়েন্স ফর অ্যাপ্লিকেশনস ফ্রম সার্টেন কান্ট্রিজ, 75 কান্ট্রিজ। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য 75 কান্ট্রিজ। কেন? ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশের থেকে যারা এসেছেন সবচেয়ে বেশি পাবলিক অ্যাসিস্ট্যান্স অর্থাৎ যত রকম ভাতা পাওয়া যায় সব রকম তারা যেই সব দেশ বেশি নিয়ে থাকে তাদের মধ্যে আমরাও একজন। ওকে, সো উই ক্যান গেট এ ট্রফি ফর দিস। এনিওয়ে, এই ইমেল স্পেসিফিক্যালি স্টেট করছে এই ডিসিশন, বাই দ্য ওয়ে বলছে যে আমরা যে তোমার ডিসিশনটা, এই ডিসিশনে কিন্তু তুমি কোনো অ্যাপিল করতে পারবে না, অর্থাৎ এটার পূর্ণ শুনানির কোনো। সো হোয়াট শুড অ্যাপ্লিকেন্ট ডু? আপনার করণীয় কি এখন, যদি আপনি হয়ে থাকেন সেই দলের লোক যে আপনি এই ইমেলটি পেয়েছেন? এবং there are several, কয়েকটি ইম্পর্টেন্ট স্টেপস আছে যেটি আপনি নিতে পারেন। ফার্স্ট, প্রথম কথা হচ্ছে ডু নট প্যানিক। এদিকে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করার কোনো দরকার নেই, আত্মহত্যা করার কোনো দরকার নেই। ডু নট প্যানিক। এম্বাসি
অ্যাকনলেজ করেছে যে তারা আপনার সব কাগজপত্র পেয়েছে ফার্স্ট। সেকেন্ড, আপনাকে যতগুলো কপি আপনি সাবমিট করেছেন, কখন কবে করেছেন, এই ডেট সহ এইগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে। কিপ কপিজ অফ এভরি ডকুমেন্ট, এভরি স্মল রিলেটেড থিং টু ইয়োর কেস। এটি। থার্ড, ডু নট সাবমিট ডুপ্লিকেট ডকুমেন্ট। ও আচ্ছা, এটা বলেছে আবারও পাঠিয়ে দিই। নো, ডোন্ট ডু ইট আনলেস এম্বাসি স্পেসিফিকলি আপনাকে রিকোয়েস্ট করেছে। ডোন্ট ডু ইট, ওকে? এটিতে ভালো হবে না, ফলাফল খারাপ হবে। ফোর্থ, আপনাকে মনিটর করতে হবে, অর্থাৎ চোখ রাখতে হবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ফ্রম কোথা থেকে, কোন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট এবং ইউএস এম্বাসি ইন ঢাকা রিগার্ডিং কোনো চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। আপনারা যদি, আমি অনেকের ওকে প্রোগ্রাম দেখি থাকি না বলে ইনফরমেশন পেয়ে থাকি। কেউ বলছেন নভেম্বর থেকে শুরু হয়ে যাবে, কেউ বলছেন এই যে বাংলাদেশকে এটার থেকে বাদ দেওয়া হবে, কেউ বলছেন আপনি করে যান হয়ে যাবে। বোগাস। যদি যারা এটি বলছেন তারা যদি ইউএসসিআইএস অথবা স্টেট ডিপার্টমেন্টের কোনো তথ্য জুড়ে না দিতে পারেন, দিস ইজ বকওয়াস এবং আপনাদেরকে ভুল পথে চালিত করছেন। এটা আপনারা করবেন না প্লিজ। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি, বাংলাদেশের বড় কয়েকটি গ্রুপ আছে, আমি হোয়াটসঅ্যাপে, আমি ইন ফেসবুক, সামটাইমস আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। ভুলের ছড়াছড়ি, ভুল তথ্যের ছড়াছড়ি। বাই দ্য ওয়ে, কিছু সময় খুব গুরুত্বপূর্ণ ভালো ইনফরমেশন থাকে। দ্যাট ইজ অলসো ট্রু। নাও ফাইনালি, যদি আপনার প্রশ্ন করে আপনি সেই মানুষ হয়ে থাকেন যে আপনার ইন্ডিভিজুয়াল কেস কি অবস্থা হবে, মনে রাখবেন যে আপনার ইন্ডিভিজুয়াল কেসের আবার যদি জানতে হয়, কারো কাছ থেকে জানতে হয়, আপনাকে সরাসরি কন্ট্যাক্ট করতে হবে দ্য এম্বাসি। এবং অ্যাম্বাসিতে আপনি যখন করবেন থ্রু অফিসিয়াল কাস্টমার সার্ভিস চ্যানেল, ইমেলে দেয়া আছে, আপনি খেয়াল করে দেখবেন। not through WhatsApp, not through some কেউ বলছেন যে এখানে যান ওখানে যান, আমার কথা শুনে না, আমি বলছি এই যে আমার সাথে লয়ার বসে আছেন, ভুল তথ্য দিয়ে থাকেন অনেকেই, আনলেস দে হ্যাভ এ প্রুফ। ওকে, নাও আপনি কি অ্যাপিল করতে পারবেন কিনা এখানে বলা হচ্ছে না। অ্যাকর্ডিং টু দ্য এম্বাসিজ মেসেজ, নো, দিস স্পেসিফিক ডিসিশন, এই স্পেসিফিক ডিসিশন আপনি অ্যাপিল করতে পারবেন না। ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেন্ট কি করতে হবে, আপনাকে কি করতে হবে, আপনি তো অ্যাপিল করতে পারছেন না, আপনাকে কি করতে হবে, ওয়েট করতে হবে যে পর্যন্ত না ডিপার্টমেন্ট অফ স্টেট অ্যানাউন্স করে যে ভিসা পজ শেষ হয়েছে, অথবা তারা নতুন কোনো ইনস্ট্রাকশন আপনাকে দিচ্ছেন পজ শেষ না হলেও, সেটি ফলো করবেন। দ্যাটস হোয়াট ইউ ডু। হোয়াট ডাজ দিস মিন ফর ফ্যামিলিজ? অর্থাৎ যেসব ফ্যামিলি, এটি কাদের ব্যাপারে আসছে বাই দ্য ওয়ে, যত রকম ইমিগ্রেন্ট ভিসা আছে, বাবা করেছেন ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ে করেছে বাবার জন্য, ভাই করেছে বোনের জন্য, বোন করেছেন ভাইয়ের জন্য, শালাশালি, আই ডোন্ট নো, হোয়াট এভার দ্যাট কেস ইজ, এনি কেস, হাজব্যান্ড ওয়াইফ, ডাজন্ট ম্যাটার, সব কেসের জন্য। সো এর অর্থ আপনার ফ্যামিলির জন্য এটার কিসে বর্তাবে। অনেক ফ্যামিলি আছে যারা আছেন সব কিছু কমপ্লিট করে ফেলেছেন, যেরকম আমি কিছুক্ষণ আগে একজন ভাইকে দেখলাম, বোনকে দেখলাম, উনি বললেন যে আমি 2010 সালে সব কিছু করে ফেলেছি, 𝗔𝗯𝗂𝘁। ওকে, আপনি আপনার ব্যাপারে এটি প্রযোজ্য এখন যেহেতু। অনেক ফ্যামিলি আছে যারা অলরেডি কমপ্লিট করে ফেলেছেন, বছরের পর বছর যে পেপার ওয়ার্ক দেওয়া দরকার, পেপার ওয়ার্ক, মেডিকেল এক্সামিনেশনস, ইন্টারভিউস, ফাইন্যান্সিয়াল স্পন্সরশিপ, রিকোয়ারমেন্টস, সব কিছু। নিউ পলিসি যেটি আছে, দ্য নিউ পলিসি ক্রিয়েটস আনসার্টেনিটি, যে নতুন পলিসি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন করেছেন, সেটি হচ্ছে অনিশ্চয়তা তৈরি করেছে সবার জন্য, ফর অ্যাপ্লিকেন্টস, সবার জন্য, যারা একদম ভিসা ইস্যুয়েন্স রেডি ছিল তাদের জন্য। ওয়াইল দ্য এম্বাসি হ্যাজ নট ক্যান্সেল, মনে রাখবেন এম্বাসি কিন্তু অনিশ্চয়তা তৈরি হলে এম্বাসি কিন্তু এখন পর্যন্ত কোনো ভিসা ক্যান্সেল করেনি। দে ডিড নট ক্যান্সেল দিস ইমিগ্রেশন পিটিশন, কোনো পিটিশন কিন্তু ক্যান্সেল হয়নি। ভিসা ইস্যুয়েন্স কি হয়েছে, যে ভিসা যে ইস্যু করেন সেটা সাসপেন্ডেড আছে আন্ডার দিস কারেন্ট পলিসি, এই পলিসি। সো ফাইনাল থটটা কি, ইফ ইউ রিসিভ দিস টাইপ অফ ইমেল, আপনি যদি সেই লোক হয়ে থাকেন বা সেই পরিবারের সদস্য হয়ে থাকেন, আপনি এই জাতীয় ইমেল পাচ্ছেন বা পেয়ে যাবেন সামনে, রিমেম্বার এভরি ইমিগ্রেশন কেস কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে, সবার কেস সেম না। ডু নট রিলাই অন রুমার্স, আগে বলেছি আবার বলছি, গুজবে কান দিবেন না, যে গুজব সার্কুলেশন হচ্ছে অন সোশ্যাল মিডিয়া। অলওয়েজ ভেরিফাই করেন ইনফরমেশন, কোথা থেকে কার মাধ্যমে ইনফরমেশন ভেরিফাই করবেন, নট ফ্রম হাবিব রহমান, ইউ আর গোনা ভেরিফাই ইনফরমেশন থ্রু ইউএস অফিসিয়াল ইউএস গভর্নমেন্ট সোর্সেস দেয়া আছে ওখানে, অর কনসাল্ট, আরেকটি জায়গা আছে, কনসাল্ট আ কোয়ালিফাইড ইমিগ্রেশন অ্যাটর্নি। আমাদের এখানে অনেকেই আসেন, আপনাকে দুটি সোর্স আছে, কোয়ালিফাইড ইমিগ্রেশন অথরিটি অথবা মানে থ্রু অফিসিয়াল ইউএস গভর্নমেন্ট সোর্সেস, if you need legal advice. Okay,
সো যত দ্রুতই হোক না, যত দ্রুত অ্যাজ সুন অ্যাজ ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট কোনো রকম অ্যানাউন্স করেছেন এই নীতির পরিবর্তে বা পরিবর্তনের ব্যাপারে অ্যাবাউট দিস পলিসি, আমরা প্রমিস করছি উই উইল ব্রিং ইট টু ইউ দ্য লেটেস্ট আপডেট হেয়ার অন টু TBN24, there is no question. নাও এগুলো হচ্ছে এই ব্যাপার পরিষ্কার করলাম। দ্বিতীয় একটি ব্যাপার চোখে এসেছে যেটি আমরা অন স্ক্রিনে দেখতে চাই এখন, IMO2 যদি, থ্যাংক ইউ। নাও আইস সংগোপনে চুপি চুপি 10,000 মানুষকে গ্রেফতার করেছেন গত 1.5 সপ্তাহে, লেস দেন 1.5 সপ্তাহ। ওকে, নাও ঘটনাটা কি? ফেডারেল ইমিগ্রেশন অফিসিয়াল তারা ডিটেন করেছেন 10,000 মানুষ। অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুসারে গত 5 দিন, আপনি যেটা দেখছেন দিস ইজ ফ্রম নিউ ইয়র্ক টাইমস বাই দ্য ওয়ে। ওকে, এটি একটা বিরাট সার্জ হঠাৎ করে জেগে উঠেছে এরকম একটা। ওকে, হ্যাজ স্টেম ফ্রম এ পুশ। কোথা থেকে এই পুশটা আসছে? ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট আইস তারা অ্যারেস্ট বাড়িয়ে দিয়েছেন। নাও দ্য এজেন্সির যে লিডার যারা আছেন ইন রিসেন্ট ডেজ তারা অর্ডার করেছেন আইস অফিসিয়ালকে কোথায় ফোকাস করতে হবে? টু দেয়ার এফোর্ট, তাদের যে প্রচেষ্টা আছে ধরা, গ্রেফতার করা ইমিগ্রেন্টদের সেইখানে এবং ডিপোর্ট করার ক্ষেত্রে, অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট অ্যান্ড দ্য ডকুমেন্ট যেটা অবটেইন করেছেন নিউ ইয়র্ক টাইমস। ওকে, তারা নিউ ইয়র্ক টাইমস ডকুমেন্ট বের করেছেন এবং তারা ইন্টারভিউ করেছেন অনেক ফেডারেল অফিসিয়ালকে। না, আইস অফিসার যারা আছে তারা কোথায় থেকে গ্রেফতার করছেন এখন মানুষকে? ওকে, তারা গ্রেফতার করছেন check-ins with the immigration authorities, অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে অথবা আপনার কোনো মিটিং আছে, ইন্টারভিউ আছে সেখানে। সো দে আর অ্যারেস্টিং পিপল অ্যাগেন, check-ins with immigration authorities, দ্যাট ওয়ান। আরেকটা কোথায়? ডিউরিং ট্রাফিক স্টপস, যখন ট্রাফিক স্টপস হচ্ছে তখন দেখা যাচ্ছে যদি আপনার কোনো রকম ঝামেলা থেকে থাকে ইমিগ্রেশনের ব্যাপারে, তখন ঝামেলা হচ্ছে, আপনাকে গ্রেফতার করা হতে পারে বা ধরা হতে পারে। অথবা অনেকেই যারা এই 10,000 আছেন তাদের মধ্যে অনেকেই এই কেসে অন দ্য স্ট্রিট, রাইট? আরেকজন অফিসিয়াল উনি বলছেন যে জানতে চাওয়া ছিল কতদিন ধরে চলবে এটি। তো উনি বলেছেন আনক্লিয়ার, ওনার কাছে পরিষ্কার নেই, কোনো ডেট নেই কতদিন ধরে এই গতিটি চলবে। কিন্তু আইস অফিসিয়ালস একটি তথ্য দিয়েছেন, সেটি ভয়ানক। সেটি হচ্ছে কীরকম? তারা বলছেন যে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এখন বলেছেন আইসের লক্ষ্যমাত্রা হচ্ছে প্রতিদিন 2,000 মানুষকে, ইমিগ্রেন্টকে গ্রেফতার করতে হবে। ICE official has told that 2,000 arrests a day was a new standard for enforcement. ওকে, এই যে সার্চটি, এটি আসলে আরেকটি ব্যাপার লক্ষণীয়। আপনারা কিন্তু এখন ঢোল বাজাতে দেখছেন না আইসকে, তারা ফক্স নিউজে ঘোষণা দিয়ে যাচ্ছে না, এসব করছেন না। এই যে তৎপরতা তারা বাড়িয়ে দিয়েছেন উইদাউট ফ্যানফেয়ার, কোনো রকম শব্দ হচ্ছে না, not highly visible অপারেশন যেমনটি তারা করেছিলেন গত বছর। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট টু। আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।